দেরি করবেই করবে। জানি কাজের লোকের হাতে আমি কখনো বিছানা তোলাই না, তবু কি রে মালা, বই আনতে গেলে বুঝি দেরি করতে হয় না? আশ্চর্য মা, বইটা নিয়ে কি চলে আসবো নাকি? ইরা একটু বসতে বললো, বসলাম। তাছাড়া তুমি তো ভালো করেই জানো, আর যাই হোক, ইরার মতো মেয়ের সঙ্গে বসে গল্প করা যায় না। হ্যাঁ হয়েছে, বুঝলাম। এবার যাও, একটু কাজে কমে হাত লাগাও। ইরার বাসায় যাচ্ছিস, বইও আনছিস, পরিশো তো একসঙ্গে ওই ভূমিকা না করে যেটা বলবে চটপট বলে ফেলো। না, ওই ইরাদের গাড়িতে করে একসঙ্গে যাওয়া আসাও তো করতে পারিস। ভাইয়া, ইরার মতো মেয়ের কাছ থেকে বড় জোর বই আনা যায়, বন্ধুত্ব করা যায় না। কেন রে, যাবে না কেন? নিজেই একদিন কথা বলে দেখো, তখনই টের পাবে। এ আবার কেমন কথা? দেখতে শুনতে লেখাপড়ায় অমন একটি চমৎকার মেয়ে। তা বেশ, তো তুমি না হয় একদিন বলো না আমাকে যেন রোজ রোজ গাড়িতে করে নিয়ে যায়। তুমি তো আবার আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র একজন সেরা ছাত্র। খেলাধুলায়, কবিতা, গল্প লেখায় তোমার তো নাম ডাকের ছড়াছড়ি। তোমার তো কথা বলতে অসুবিধে নেই। না, তা নেই, তবু তোর সঙ্গে পড়ে কথাটা তোর পক্ষে বলা সহজ না। আচ্ছা, ব্যাপারটা কি ভাইয়া? কোনো মেয়ের সঙ্গে কথা বলতেই তো তোমার অসুবিধা হয় না? ইরার সাথে কথা বলার ব্যাপারেই কেমন যেন দেখছি একটু নার্ভাস নার্ভাস ভাব। ইরার রূপগুণেরও প্রশংসা করলে তুমি কি ভাইয়া? যা বুঝবার আমি বুঝেছি। তবে আগে থাকতেই বলে দিই, আই ভাইয়া, তোর ওই ইরার মাথায় একটু গোলমাল আছে। আমার মাকে বাঁচান, আমার মাকে বাঁচান, আমার মাকে বাঁচান, আমার মাকে বাঁচান। আপু, আপু, আপনি আবার আপু, ওঠ। একেবারে ঘেমে গেছিস আপি, ভুলে যান আপি। দাঁড়া, বলতে তো চাই, পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই এক কাজ কর তো, একটু বাপির কাছে যা। বাপি বোধহয় এখনো চুপি চুপি কাজ করছে। ড্রয়িং রুমে দেখলাম আলো জ্বলছে। ওঠ কাণ্ডটা দেখতো, ওঠ। রোজ রাতে ফাইল দেখতে শুরু করেছে। আজকে ভালো করে একটা বকা দিতে হবে। হ্যাঁ, দিয়ে দিস। এই যে। চল। আরো 4টা? তুই মা আজও টের পেয়ে গেলি? তোকে তো দেখলাম ঘুমোচ্ছিস তুই।
তাই দেখে আমি পা টিপে টিপে চুপি চুপি এসে গেলাম। স্বপ্নে হ্যাঁ? বাপি স্বপ্নে আবার সেই দৃশ্যটা। আবার হীরা এসে জাগালো, তারপর বললো তুমি কাজ করছো। আয় তোমা, আয় আয়, আমার পাশে এসে বসতো। আয়। ওই যে 3টে ফাইল তুই রেখে দে, কেমন? সামনে তো ক্যালকুলেটর আছে, কাজটাও এগিয়ে যাবে, তারপর বাপ বেটিতে মিলে একসঙ্গে ঘুমোতে চলে যাব, কেমন? আচ্ছা, রোজ না জাগলে চলে না তোমার? কি করব বল, এমডির দায়িত্ব, তার উপর প্রাইভেট ব্যাংক হলে যা হয় সবই তো আমার ঘাড়ে। আয় আয় নে। ওই রোজকার মতো শুধু হিসেব করে ডিউজগুলো লিখলেই তো চলবে? হ্যাঁ, তুই দেখি একেবারে এক্সপার্ট ব্যাংকার হয়ে গেছিস রে মা। হ্যাঁ, প্রায় প্রতি রাতেই তো তোমার জন্য আমাকে এই একই কাজ করতে হচ্ছে। তাই বুঝি? আসসালামু আলাইকুম মাহবুব ভাই। আমি মানে মানে আমি আপনাকে একটা কথা। আপনি কি মালাকেও আপনি আপনি করে বলেন? জি না, মানে না। তাহলে আমাকে মালার বান্ধবী জেনেও আপনি আপনি করছেন যে? মালাকে কি বলেন? না মানে তুই তা সেটা না পারলেও তুমি করে যা বলার বলে ফেলুন না। না মানে ইয়ে হয়েছে, ওই মালা বলছিল। ঠিক আছে, আজ থাক, আর একদিন বলবো, আসি। শুনুন, আপনি মালার বড় ভাই, তাছাড়া সবাই জানে, আমিও জানি, আপনি আমাদের ডিপার্টমেন্টের একজন গৌরব। সেজন্যই আজ আপনাকে অল্প কিছু বললাম। এরপর যদি আমার সাথে সরাসরি যা বলার তা বলতে না পারেন, তাহলে আমার সাথে মুখোমুখি না হওয়াটাই ভালো। আসুন। আচ্ছা, ওনার মতো একজন মানুষ আমার সাথে এরকম কেন করলেন রে? আমি বুঝলাম আর তুমি বোঝনি? তা তো হয় না আপু, তুমি ঠিকই বুঝেছো। তুমি তার কোনো ব্লক হেডেড মেয়ে নাও। তা না হয় হলো, কিন্তু ওনার মতো একজন ব্রিলিয়ান্ট সিনিয়র মোস্ট ছাত্র, তার মধ্যে জুডোতে ব্ল্যাক বেল্ট পাওয়া, ইউনিভার্সিটির বক্সিং চ্যাম্পিয়ন, গত আন্দোলনে যার বক্তৃতা সবার রক্তে আগুন ধরিয়েছে, সেই মাহবুব ভাই আজকে আমার বড় মায়া হলো আপি। আর আমার সারাটা গা জ্বলছে, মাথাও জ্বালা জ্বালা করছে। হ্যাঁ, অসুস্থ লাগছে না তো? আরে না না, তা নয়, চল গাড়িতে ওঠ। আমার যে বইটা দরকার সেটা আপনার কাছে, একটু নেব? না, আমি এখন পড়ছি, পড়া হয়ে গেলে স্বচ্ছন্দে নিয়ে নেবেন, তার আগে না। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করছি।
কি এতক্ষণ কি তাহলে ইরা? ইরা, এই ইরা শোন, তোর জন্য আমাকে অপমানটা হতে হলো। আমি তোর সঙ্গে কোনো কথাই বলি না। আমি কি জানতাম যে ও এমন একটা কাণ্ড করবে? আজ একটা ক্লাস হবে না, তাই ভাবলাম ইরাকে খবরটা। হ্যাঁ, আর যদি কখনো এমন করিস দেখিস আমি তোকে কি করি। জানিস ভালো করেই বড় লোকের মেয়ে বলে ওর মাটিতে পা পড়ে না। তাই বলে ডাকলেও যে উত্তর দেবে না সেটা তো আর বুঝতে পারিনি। ঠিক আছে, এরপর আমরা ওর সাথে আর কথা বলবো না। ওর বাড়িতে যাও বা যেতাম, এরপর মরে গেলেও যাচ্ছি না। হ্যাঁ, যাবি না, চল কমন রুমে গিয়ে আমি সবাইকে বলবো, আমিও ছাড়বো না। এই যে মানে ইরা, কি বলবেন বলুন। না মানে আপনি মনে হয় একটা বই মানে লাইব্রেরিতে, আমি ঠিক আবার আপনি করছেন, তোতলানো শুরু করেছেন। আপনাকে না আজই কিছুক্ষণ আগে বলেছি আমার সঙ্গে আর কখনো এভাবে কথা বলবেন না। না মানে বইটার কাজ হয়ে গেছে, ইচ্ছে করলে এখন বইটা দরকার নেই, ওটা আমি কিনে নেব। আপনার দরকার হলে বরং মালাকে পাঠিয়ে নিয়ে নেবেন। অসহ্য। মাহবুব, তাই মা কি হলো দোস্ত? ইরাকে দেখলাম ভীষণ রেগে সামনে দিয়ে যেন গটগটিয়ে একেবারে উড়ে গেল। রেগে তো যাবে, আগেই বলেছে আজ সকালে কথা বলতে হলে ওকে তুমি করে বলতে হবে, যা বলার সরাসরি বলতে হবে। তো আমি কি যে হয় আমার। তো থেমে গেলি কেন বল? না, ওর সঙ্গে কথা বলতে গেলেই কি যে হয় আমার, সব আটকে যায়, সব কেমন যেন তালগোল পাকে যায়, সঙ্গে সঙ্গে ও রেগে যায়। তুই দেখছি ওকে বড় বেশি ভালোবেসে ফেলেছিস। হ্যাঁ, না হলে তোর মতো তুখো সব দিক থেকে যে কিনা সারা ইউনিভার্সিটিতে একেবারে তুঙ্গে উঠে আছে, আর তারই কিনা এমন অবস্থা। হ্যাঁ, আরে মা, তোর সঙ্গে মালা নামে কি কোনো মেয়ে পড়ে? কেন? প্রায় তো আমার কাছে আসে, তুমিও তো দেখেছো, নামও শুনেছো। ও সেই মেয়েটি, ওরই নাম বুঝি মালা? কি ব্যাপার বাপি, হঠাৎ তুমি মালাপুর খোঁজ খবর নিচ্ছ? না মানে ওর বাবা তো আমাদের ব্যাংকে চাকরি করেন, ও আচ্ছা, খুব ভালো অফিসার। আজকে ওর সঙ্গে কথা হচ্ছিল, তখন তিনিই বললেন খুব শিগগিরই একজনকে প্রমোশন দিতে হবে, তো তোর কাজকর্ম দেখে ভদ্রলোককে ডেকেছিলাম। তা প্রমোশন যখন কাউকে না কাউকে দেবেই, তার উপর তুমি নিজেই বলছো চাচার কাজকর্ম ভালো, তাহলে প্রমোশনটা চাচাকেই দিও। তদবির করছিস বুঝি? করছি, হাজার হোক মালার বাবা তো, দিয়ে দাও না বাপ্পি। হ্যাঁ বাপি, তুমি প্রমোশনটা অবশ্যই দিও। মালাপুকে আমিও খুব পছন্দ করি। তাছাড়া মালাপুর বড় ভাই ওই মাহবুব ভাই তো আপুদের ডিপার্টমেন্টেরই ফাইনাল ইয়ারের সেরা ছাত্র। নানা ব্যাপারে মাহবুব ভাইয়ের সুনাম সারা ইউনিভার্সিটিতে আছে। তোমার আর মার ভাষায় যাকে বলে একেবারে হীরের টুকরো ছেলে। ওরে বাবা, তাহলে তো এবার আর প্রমোশন না দিয়ে কোনো উপায়ই নেই দেখছি। হ্যাঁ, তারপরও আমি যাব ওই ইরার বাসায়? মরে গেলেও না। তোমার ভালো লাগে তুমি যাও, আমি যাব না, যাব না, আর কথাও বলবো না, ব্যাস। কি রে, কি ব্যাপার চেঁচামেচি করছিস কেন? হ্যাঁ, ভাইয়ের সঙ্গে ঝগড়া করছিস বুঝি? তোমার যে কি কথা না মা, ভাইয়ার সঙ্গে আমি জীবনেও কখনো ঝগড়া করেছি? বলো কখনো করেছি ঝগড়া? আচ্ছা, না করেছিস, এখন চেঁচাচ্ছিলি কেন তাই বল। সেটা অন্য ব্যাপার, তুমি কি বলতে এসেছিলে তাই বলো। ও হ্যাঁ, শোন একটা কথা বলি তোকে। তোর বাবা বলছিলেন ইরার বাবা নাকি ওদের ব্যাংকের এমডি। হ্যাঁ, আর ওদের ব্যাংকে শিগগির একজনের প্রমোশন হবে। তাই বলছিলাম কি, তুই তো ইরার খুব বন্ধু, প্রায় ওদের বাড়ি যাস,
একটু বলবি নাকি তোর বাবার কথাটা ইরাকে? ও যদি বাবাকে একটু বলে তাহলে। না আসলে তোমার যে কি ধারণা মা, ইরাকে তো তুমি চেনো না, আমি চিনি। ওর মতো দেমাগি আর অহংকারী মেয়ে সারা ইউনিভার্সিটিতে আর দুটো নেই। ওদের বাড়িতে যেতাম ঠিকই, কিন্তু আজ ও আমার সঙ্গে যা করেছে, ওই ইরার কাছে আমি আর কোনোদিনও যাব না। আমার মাকে বাঁচান, 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 আমার মাকে বাঁচান। আপি, আমার আপি, হীরা, আপি রে, হীরা, হীরা, আমি ভুলতে পারি না কেন হীরা? কাঁদে না আপি, কাঁদে না, সব ঠিক হয়ে যাবে আপি, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আপি। আপি আবার আপি, দুলা ভাই, আপু, দুলা ভাই, আমার মা ভালো হয়ে যায় না কেন গো দুলা ভাই? ভালো হয়ে যায় না কেন? কেমনি ভালো হইব আমার মা? আমি জানি না রে রমেশ, আমি জানি না। দুলা ভাই, পাপি, ডাক্তার চাচাকে আবার ডাকলে হতো না? কালই ডাকবো। একটু দেখো না আপি। কি হবে তুই এই সময়? আরে বাবা চিঠিতে একটা খবর দিয়েছেন চাচাকে দেওয়ার জন্য, সেটা পৌঁছে দিয়ে চলে এলাম তোর এখানে। চল তোর মোটরসাইকেলে চড়ে দু বন্ধুতে একসাথে যাই। অসুবিধে কি? চল। নাকি চাটা খাবি? না এখন আর চাটা খাবো না, ইউনিভার্সিটিতে গিয়ে খাওয়া যাবে। চল চল। তোর খাতার পাশেওটা কি রে? নতুন কবিতা লিখেছিস মনে হচ্ছে। হ্যাঁ, পড়বো নাকি? পড়। তোমাকে দেখেছি দৃশ্যত অদৃশ্যের ভেতরে, চিনেছি কি হবে কি পাওয়া অনন্তের তোমাকে আমি জানি না। এই কবিতাতে যাকে নিয়ে লিখেছিস তাকে কিছুটা হলেও চিনি মনে হয়। তা চিনিস? কিছুটা কেন, ভালো করেই চিনিস। ইরাকে নিয়ে লিখেছি। হীরা, তুই যে কি করিস না, খামোখা বাপ্পিকে দিয়ে ডাক্তার চাচাকে ডেকে আনালি। আরে আমার কি কোনো অসুখ আছে যে চিকিৎসা সারবে? বাহ বাহ বাহ, তুমি রোজ রাতে ওই একই স্বপ্ন দেখে কষ্ট পেতে থাকলে আমি করবোটা কি? এরও তো কোনো চিকিৎসা থাকতে পারে, নাকি পারি না? তা আমি কি করে জানবো? ডাক্তার চাচাই জানবেন। তাহলে ডেকে দোষটা কি করলাম? আচ্ছা ঠিক আছে, কোনো দোষ করিসনি। নে চল বেরোই। দাঁড়া একটু দাঁড়া। কাজেই কোনো একটা ঘটনার প্রয়োজন হবে, যাতে করে ওর মনে যে ক্ষোভটা জমে আছে, যেটা থেকে ও স্বপ্নটা দেখে, সেটা দূর হবে। আচ্ছা, বিয়ে শাদী দিলে কেমন হয় তুমি কি মনে করো? তাতে হিতে বিপরীত হবে। ওর মনে পুরুষ সম্পর্কে যে ক্ষোভটা জমা হয়ে আছে, সেটা নিয়ে ওর যার সঙ্গেই বিয়ে হোক, তার প্রতি সে কোনো সুবিচার করতে পারবে না। শ্রদ্ধা বা ভালোবাসা কোনোটাই না দিতে পারা পর্যন্ত বিয়ের সাথে অর্থহীন হয়ে যাবে। সেটার জন্য কোনো একটা ঘটনার প্রয়োজন। কিন্তু তেমন ঘটনা যে ঘটবে তাই বা আশা করি কি করে বলো? দেখো, ঘটনা কি ঘটবে তা আমিও জানি না, তুমিও জানো না। দেখা যাক, এছাড়া উপায় তো নেই। মানসিক চিকিৎসা করতে গিয়ে ওর মনে অন্য ধরনের প্রতিক্রিয়া হতে পারে। কাজেই
অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আদারওয়াইজ শারীরিক দিক দিয়ে শি ইজ পারফেক্টলি ওকে। এমনিতে ঘুমের ওষুধ দিয়ে গেলাম। এই যে ইরামা, তোমার বাবাকে ঘুমের ওষুধটা আনিয়ে দিতে বলে গেলাম। এমনিতে তুমি খুবই ভালো আছো, কোনো প্রবলেম নেই। হীরা, তুমি বরং তোমার আপিকে মনে করে ওষুধটা খাইয়ে দিও, কেমন? আজ তাহলে আসি। তুমি বরং আমাকে অফিসে ড্রপ দিয়ে যাও। বেশ তো, কেমন? চলো। ইরা, তোরা ইউনিভার্সিটিতে পৌঁছে গাড়িটা আমার অফিসে পাঠিয়ে দিস, কেমন? চল চল আসি মা। এই ঢাকা শহরে কত ঘটনা ঘটে, এমন একটা ঘটনা কেন ঘটে না? এমন একটা ঘটনা কেন ঘটে না যে আমার মা ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। কাল সারা রাত রাগে আমার ঘুম হয়নি। আমাকে কাল মা ইরাদের বাড়িতে যেতে বলেছিল, আর ভাইয়া তো বলেই। কেন কেন তোর ভাইয়া কেন বলে রে? ব্যাপারটা কি রে? কেন আর বুঝতে পারিস না? ভাইয়া একটু একটু কোনো মানে হয় না। তোর ভাইয়াকে পাত্তা দিবি ওই মেয়ে? তোর ভাইয়ার মর্ম বুঝবে ও? ওই ক্ষমতা ইরান নেই। সোজা বলে দিয়েছি, ওই ইরাদের বাড়িতে আমি আর যাচ্ছি না। ওই যে উনি আসছেন। কি ব্যাপার আজ হঠাৎ মালাকে ডাকাডাকি যে? কাল যে আমি আর মালা ডাকলাম, মনে হলো যদি চিনিস না কাউকে। ডেকেছিলে তুমি, মালা ডাকে দাঁড়াতাম এবং কথা বলতাম। কেন আমার সাথে কথা বলতে আপত্তিটা কি শুনি? কারণ তোমাকে আমার ভালো লাগে না, ব্যাস। মালাকে আমি শুধু পছন্দই করি না, ভালোবাসি। আই লাইক হার, দ্যাটস অল। ভালো, তুইও জেনে রাখ তোকেও আমার ভালো লাগে না। কিছু আসে যায় না আমার তাতে। মালা, ঘুরতে আমার দিকে। কি রে, তুইও রাগ করেছিস নাকি? না, মানে কাল মনে হলো তুই বোধহয় আমার সঙ্গে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা, কাল এলি না যে? তুই এলে আমার ভালো লাগে তো। কথা বেশি বলি না, কথা তো আমি কমই বলি। আজ আসিস? আচ্ছা চল, ক্লাসে চল। চল। ইরাকে নিয়ে যে কবিতাটা লিখেছিস না দোস্ত, যাকে বলে অপূর্ব, ওই কবিতা ছাপা হলে ইরা বুঝবে তোর ভালোবাসার গভীরতাটা একেবারেই বুঝে যাবে। ডাকসু ম্যাগাজিনে সবাই তো বেশ প্রশংসাই করছে, ছাপা হোক, দেখা যাক। আমি চাই আমরা সবাই মিলে ওই দেমাগি মেয়েটাকে একটা উচিত শিক্ষা দিতে। দেখো স্বপ্না, তুমি যে ধরনের মেয়ে তাতে তোমার সঙ্গে কেউই কথা বলতে রাজি হবে না। এ কাজে আমি তো তোমার সঙ্গে থাকবোই না, আর কাউকে থাকতেও দেবো না। এরা খুব ভালো মেয়ে এবং ব্রিলিয়ান্ট মেয়ে। এই জন্য তো তোমাদের কারোর সঙ্গে ও কথাও বলে না। তুমি কি মনে করো এরাও তোমার মতো গায়ে পড়ে কথা বলবে? মালা, এই না বলেছিলি ইরাদের বাড়িতে আর কোনো দিনও যাবি না? তাহলে কাল রাগের মাথায় বলেছিলাম তো। আজ কি হলো জানো মা? শোনো। কি হচ্ছে বল। আজ ইউনিভার্সিটিতে হ্যাঁ নিজে থেকেই বললো। তাই? কি বললো? কাল এলিনা যে আরো কি বললো জানো? ও নাকি আমাকে খুব পছন্দ করে, ভালোবাসে। তাই বুঝি? ও তো আবার যা বলে মুখের উপরই বলে। সেটাই তো ভালো, কত ভালো মেয়ে তাহলে, বোঝ, স্পষ্টবাদী মেয়ে। আচ্ছা মালা, তোর বাবার ব্যাপারে কিছু বলেছিল ওকে? না মা, ও আমার যত বন্ধুই হোক আর যতই ভালোবাসুস, তবু ওকে আমি একটু ভয়ই করি। কোনটায় আবার রেগে উঠে বুঝে ওঠাই মুশকিল। খুব মেজাজি মেয়ে বুঝি? হবেই তো, বড় লোকের একমাত্র মেয়ে। তারপরে তুই তো একদিন বলেছিলি ওদের বুঝি মা নেই, তাই না? না। আচ্ছা, ওদের মা কি খুব ছোটবেলাতে মারা গেছেন?
তা জানি না মা, ওকে আমি কখনো কিছু জিজ্ঞেস করি না, তো ভয়ই করি। যেটুকু বলে সেটুকু শুনি। একদিন নিজেই বলল ওর মা নেই। তাহলে না বলে ভালোই করেছিস। হুম। দেখা যাক, আল্লাহ যা কপালে রেখেছেন তাই হবে। বাপিটা কেন যে অফিসে দেরি করে ফিরে দেখা যাবে রাতে আবার ফাইল নিয়ে বসবে। রমেশ মামা, বাপি কি ফোন টোন করেছিল? না, কই, অফিস থেকে তো কোনোদিনই ফোন টোন করে না। বুবু বাইসে থাকতেও কোনোদিন ফোন টোন করতে দেখি নাই। মাঝে মধ্যে বুবুই ফোন করতো, তাছাড়া বুবু সবসময় ফোন করতো না। ফোন করলেই চমকা উঠতো দুলাভাই, মনে করতো নিশ্চয়ই বাসায় কোনো অঘটন ঘটছে। যেদিন সত্যি একটা অঘটন ঘটলো সেদিন কি তুমি ফোন করেছিলে? হ্যাঁ, আমি করছিলাম। আপি, নিজে থেকে কেন যে তুমি এসব মনে করতে যাও? থাক না, এসব আর এখন জেনে কোনো লাভ আছে? রমেশ মামা, আপনি এসব জিজ্ঞেস করলো আর কোনোদিন আপনি কিছু বলবেন না। যে আপনি ঠিকই কইছেন বাজান, কি লাভ ওইসব মনে কইরা? চলো তো ঘরে, তুমিও পড়তে বসো গিয়ে, আমিও ছবিটার কাজ শেষ করি। আজ রাতের মধ্যেই ছবিটা আমাকে শেষ করতে হবে, কাল জমা দেবার ডেট। আচ্ছা ঠিক আছে, এ ব্যাপারে আর কখনো কিছু বলবো না, মনে করব না, তাহলে হবে তো? মাঝে মধ্যে তো বেশ লক্ষ্মীটির মতো কথা শোনো, হঠাৎ করে কেন যে তুমি এমন উল্টাপাল্টা করো। আচ্ছা ঠিক আছে, আর করব না, হলো তো? যা, তুই এবার তোর কাজ শুরু করে দে, আমি আরেকটু দেখে আসছি। ঠিক আছে। ও হ্যাঁ হীরা, কি হলো? শোন, কাল মাহবুব ভাই আবার এক ঘটনা ঘটিয়েছেন। তাই নাকি? কি ঘটিয়েছেন আবার শুনি। লাইব্রেরিতে বসে পড়ছিলেন, তো যে বইটা পড়ছিলেন সেটা আমারও দরকার ছিল। আচ্ছা। যখন পড়ে তখন তো কোনো খবরই থাকে না মাহবুব ভাইয়ের। বইটা চাইলাম, বোঝেনি যে আমি চাইছি। তাই নাকি? বেশ ইন্টারেস্টিং তো। শোনো না, এমন ভাবে কথা বললো মনে হলো কোনো পাত্তাই দিল না। আচ্ছা। সেই মানুষটি পরে বোধহয় টের পেয়েছে, দৌড়ে এসে যেই না আমার সঙ্গে কথা বলতে গেল, অমনি আবার ওই সেদিনের মতন অবস্থা। আর আমিও ঠিক করেছি, যতদিন উনি আমার সাথে এরকম করবেন আমি ওই একই ব্যবহার করব। অবশ্য ইচ্ছে করে যে করব তাও না। আসলে হীরা, কোনো পুরুষ মানুষ ওভাবে কথা বললে আমার মাথায় আগুন ধরে যায়। তখন আমি যে কি করি, কি বলি, আমি নিজেও জানি না। হ্যাঁ, বুঝলাম। মাহবুব ভাইয়ের কপালে সামনে আরো অনেক দুঃখ আছে। কি করবো বল, কেন জুনি এমন করেন? কেন করেন তুমি তো ভালোই জানো আপু। কিন্তু আমার তো কোনো উপায়ও নেই। অবশ্য মায়া হয় পরে ঠিকই, কিন্তু ওই মুহূর্তে বিশ্বাস কর সত্যি আমার কোনো উপায় থাকে না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। এই যে মা, থাক, আর আহ্লাদ করতে হবে না, ফিরবেও দেরি করে, আবার রাত জেগে কাজও করবে। তুমি পেয়েছো কি? বকিস পরে, একটা সুখবর আছে, এটা শুনে নে। এবং এটা শুনলে পরে আমি হলফ করে বলতে পারি আজকে তুই আর আমাকে বকবি না। কি শুনি? তোদের এই দুই ভাই বোনের কথা মতো ওই মাহবুব আর মালার বাবার প্রমোশনটা করে দিয়েছি। তাই? হ্যাঁ, আমি বোর্ড অফ ডাইরেক্টরসে যখন প্রস্তাবটা দিলাম সবাই রাজি হয়ে গেল। ভদ্রলোক যেমনি কাজের তেমনি অমায়িক, কেউ কোনো আপত্তিই তুলল না। হ্যাঁ, জানালাম। খুশিতে ওর দু চোখে পানি এসে গেল। আর তুই আর হীরা যে বলেছিলি ওর প্রমোশনের কথা, সে কথাটাও বললাম, তোদের দোয়া করলেন। কিরে মা, আজকের মতো বকা মাফ তো? ঠিক আছে, তুমি কাপড় টাপড় ছেড়ে একটু খেয়ে রেস্ট নাও, আমি ততক্ষণে পড়তে যাই। হীরা তো খবরটা দেই। হ্যাঁ হ্যাঁ।
এই বইটা তুই পেলি কোথায়? কেন? ইরার কাছে। ও বলেছে এটা খুব ভালো বই, কিনেছে, পড়তে বলল। কেন বলো তো? না না, কিছু না, খুব ভালো বই তো, আমারই তো লাগে এখনো। এখন লাগলে নাও। কি ব্যাপার মা, তোমার হাতে মিষ্টির বাক্স? হ্যাঁ, কি হয়েছে জানিস না তো? বলতে কি হয়েছে, আন্দাজ কর। বলতে পারবি না তো? না। তোর বাবার প্রমোশন হয়েছে। আসল এই জন্য ইরা আর হীরা দুজনেই সুপারিশ করেছে বাবার কাছে। ইরার বাবা নিজে তো বাবাকে কথাগুলো বলেছেন। কি ভালো ওরা দুটি ভাই বোন, তাই না? মালা, জানা মা, এটা মিষ্টিটা একটু পৌঁছে দিয়া ওদের বাড়িতে, তোর বাবা ওদের জন্য নিয়ে এসেছেন। তো একা যেতে ভয় লাগবে? বাবু জান একটু, বাবা লক্ষ্মীর সাথে একটু যা। এখান থেকে এখানে তো যাক না একাই। হ্যাঁ, পারবি যেতে? আমি একাই যা, যেতে পারবো। তা তাড়াতাড়ি ফিরবি কিন্তু। আচ্ছা, দেরি করিস না। আচ্ছা। যাক, এতদিনে আমাদের আশাটা পূর্ণ হলো। হ্যাঁ। মিষ্টি কি বসার করে খাইবেন দুলাভাই? কিসের মিষ্টি রমেশ মামা? বাপে নিয়ে এসেছে নাকি? না, ওই মালা আমার আব্বাই পাঠাইছে, ওনার বলে প্রমোশন হয়েছে তাই। তা মিষ্টি দিয়ে গেল কে? মালাই এসেছিল তো। হ্যাঁ হ্যাঁ, মালাই এসেছিল, আমি বললাম তোকে ডেকে দিই, ও বললো না, পড়ার সময় ডাকার দরকার নেই, ও তো আবার গিয়ে পড়তে বসবে তো। মিষ্টি কি দিমু গো মা বাজার? সকালে খাবো মামা, নাস্তার টেবিলে বরং দিও। আপি, কি এবার তাহলে উঠে লক্ষ্মী মেয়ের মতো তৈরি হয়ে তুই নিচে আয়, আমি বরং তোর জন্য নাস্তার টেবিলে অপেক্ষা করি। ওঠ। ঠিক আছে। ইরা, বাপি। ইরা উঠেছে? উঠেছে বাপি, তৈরি হয়ে নিচে আসছে।
এরা কয়েকটা দিন বেশ ভালোই আছে। আর তো মনে হয় স্বপ্ন দেখে না। স্বপ্ন ঠিকই দেখছে বাপি, হ্যাঁ, তবে এখনকার স্বপ্নে আমাদের ছেলেবেলা, তুমি আর আম্মি থাকো। আচ্ছা। আর থাকে মাহবুব ভাই, ওই যে মালাপুর বড় ভাই। ও বাপি, মাহবুব ভাই আপিকে খুব ভালোবাসে। আপি অবশ্য সেটা জানে। আপিরও দুর্বলতা আছে বাপি। সে তো খুব ভালো কথা রে, খুবই ভালো কথা। হ্যাঁ, তাহলে তো আশা করা যায় যে এরা ক্রমশ সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ, এখন খুব ভালোভাবে আশা করা যায়। ওই যে আপি এসে গেছে। বাপি, হীরা, হ্যাঁ। চটপট আসতে টেবিলে ভীষণ আচ্ছা, চলো চলো চলো। তুমি যাও মা, ফ্রিজে দুধ আছে তো? আছে গো মা, আছে। খাওয়া হইলে বাইর করে দেবো। হাবিব ভাইয়ের কাছে শুনলাম আজ নাকি ডাকসু ম্যাগাজিনে তোমার কবিতা বেরোচ্ছে। আর কি শুনলি? শুনলাম যে কবিতাটা নাকি কাকে নিয়ে লেখা পড়লেই বুঝতে পারবে। তবু শুনি, বলতে নিশ্চয়ই বাধা নেই। অসাধারণ অপূর্ব একটি কবিতা। যদি তাই হয়, মাহবুব ভাইকে বলবেন বিকেলে অবশ্যই বাড়িতে আসতে। আমি অপেক্ষায় থাকবো। অবশ্যই বলবো এবং পাঠিয়ে দেবো। এবার পড়ো। তোমাকে দেখেছি দৃশ্যত অদৃশ্যের ভেতরে, চিনেছি কি, হবে কি পাওয়া অনন্তের তোমাকে আমি জানি না। মৌন মননের গভীর প্রত্যয়ে তবুও তুমি যেন মিশে আছো হৃদয়ে হৃদয় দিয়ে। এখনই মধ্যাহ্ন প্রহর কাটে প্রতীক্ষায় তোমার, হয়তো জানো নয়তো অজানা অপেক্ষায় তুমি একা জেগে। ভালোবাসা, ভালোবাসা। আম্মা, ওই মাহবুব বাবাজি এসে আপনার কাছে। যা রে আপনি, শিগগিরই যা, ম্যাগাজিনটা নিয়ে যা। পায়চারি না করে বসুন। এখানে আপনার একটা কবিতা ছাপা হয়েছে, চমৎকার কবিতা। পড়ে মনে হয়েছে কবিতাটা আমাকে নিয়ে লেখা। যদি হয় বলুন।
স্পষ্ট করে বলুন, আমি শুনবো। আমি আপনার মুখে শুনবো, আপনাকে বলতে হবে এটা আমাকে নিয়ে লেখা। পড়ে মনে হয়েছে এখানে আপনি আমাকে কোনো বিশেষ কথা বলতে চান। যদি তাই হয়, আমার চোখের দিকে তাকিয়ে স্পষ্ট করে সে কথা আপনাকে এখন বলতে হবে। বলুন, বলুন বলছি, বলুন। আমি তোমাকে, আমি আসি। হ্যাঁ, না, লজ্জা করে না আপনার? লজ্জা করে না আপনার? যাকে ভালোবাসেন তাকে সে কথা বলার সাহস নেই। আসলে আসলে আপনার ভালোবাসার কোনো অর্থ নেই, অন্তত আমার কাছে সেটার কোনো মূল্য নেই। যে পুরুষের এটুকু সাহস নেই তাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। মিনিটের মধ্যেই পৌঁছে যাব। হ্যাঁ, তুমি এই মুহূর্তে অন্য মাথায় কি আছে তাকে বলো। রাজারবাগ থেকে ফোর্স আনিয়ে বেইলি রোডের দুমাথা দিয়ে কাভার করো। আমি আমার ফোর্স নিয়ে 3rd এবং 4th লেন দিয়ে আসছি। ওখানে একটি তরুণ নিজের জীবনের রিস্ক নিয়ে ছিনতাইকারীদের প্রতিরোধ করছে। জনতাও এগিয়েছে। ফাস্ট অ্যাকশন। বডিতে রাশ করতে হবে। ইমিডিয়েট অপারেশন ইজ মাস্ট। ব্লাড গ্রুপিং করে এক্ষুনি ব্লাডের এক ব্যবস্থা রাখতে হবে। আশ্চর্য, এমন ছেলেও আছে তাহলে? কি ব্যাপার বাপ্পি? কাল সন্ধ্যায় বেইলি রোডে ইউনিভার্সিটির কোন এক ছেলে এক মহিলাকে নিজে এগিয়ে গিয়ে হাইজ্যাকারদের কবল থেকে বাঁচিয়েছে। পুলিশ আর জনসাধারণ ধরেও ফেলেছে, কিন্তু ছেলেটি এখন আহত অবস্থায় বনানীর এক ক্লিনিকে মৃত্যুর সঙ্গে লড়ছে। এর বেশি কিছু হার লেখেনি আর বোধহয় জানাও যায়নি। এই যে হীরা, হীরা, আমাকে জানতে হবে কে ছেলে, এই দুঃসাহসী মানুষটি কে। যে করেই হোক আমাকে জানতে হবে। তুই একবার মালাদের বাড়িতে যা তো, মাহবুব ভাই হয়তো জানবে। যেভাবেই হোক খবরটা নিতে হবে, না হলে ইউনিভার্সিটি থেকে জানতে হবে। তুই যা, তুই এখনই মালাদের বাড়িতে যা। হাবিব ভাই, আজকের খবরের কাগজ পড়েছি। আমরা সবাই পড়েছি। আমি বেরোচ্ছিলাম, মাহবুব ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছিলাম কে আছেন ক্লিনিকে। যার কাছে যাচ্ছিলে সেই মাহবুবই আছে। কি? হ্যাঁ, মালাকে আমি বাসা রেখে গেলাম। ওর বাবা মা মালা আমি সবাই সারা রাত ক্লিনিকে ছিলাম। আপাতত শুধু ওর মাই আছেন। খবরের কাগজ তো নিশ্চয়ই পড়েছ। মাহবুবের মতো ছেলের জন্যই ইউনিভার্সিটি সব দায়িত্ব নিয়েছে। আর আমার মনে হয় ইরা, এ ব্যাপারে তোমারও কিছুটা দায়িত্ব আছে। আর সেই জন্যই খবরটা দিতে এলাম। আমি কয়েকটা পত্রিকা অফিসে ঘুরে ইউনিভার্সিটিতে যাচ্ছি। সন্ধানী রক্তেরও দায়িত্ব নিয়েছে। আমি তবে আসি।
আমি যাচ্ছি। যাই। যা, আর গিয়ে তাড়াতাড়ি গাড়িটা ফেরত পাঠাস। ঠিক আছে বাপি, হ্যাঁ, গাড়িটা আজ আমাদের কাছে থাকলে। না না, আমার কোনো অসুবিধাই হবে না, আমি অন্য ব্যবস্থা করে নেব। তোর ওর বাবা মাকে বলিস যদি আমার দিক থেকে কিছু করার থাকে আমাকে যেন জানাতে দ্বিধা না করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাপি, আমি একটু ঘরে যাচ্ছি। তোর শরীর খারাপ লাগছে না তোর মা? না বাপি, শরীর নয়, কেন রে? মনটা বড় খারাপ লাগছে বাপি। ঘটনার দিন মাহবুব ভাইকে বাসায় ডাকবার পর কি হয়েছিল বল? আমি অত্যন্ত খারাপ ব্যবহার করেছি বাপি। রমেশ, দুলা ভাই, ওই মাহবুবের বেঁচে ওঠার উপরেই ইরার ভালো হয়ে যাওয়াটা নির্ভর করে, সেটা তো বুঝতে পেরেছিস? যে আমি তো তোয়া করবই, তুইও করিস। করুম দুলা ভাই, করুম। এই প্রথম একজন ইউনিভার্সিটির তরুণ এভাবে এগিয়ে গেল, দেখা দেখি জনসাধারণ এগিয়ে গেল। সত্যিকার অর্থে এই প্রথম জনগণের প্রতিরোধ। স্বাভাবিকভাবেই যারা এ ধরনের অসামাজিক তৎপরতায় রয়েছে তারা কিন্তু মাহবুবের জীবন নাশের চেষ্টা নিতে পারে, হয়তো পারে। সেটা ভেবেই সিভিল ড্রেসে পুলিশ এখানে রয়েছে, ক্লিনিকের বাইরে এবং কেবিনের বাইরে। আমরা প্রত্যেকের পরিচয় জেনে ভেতরে যেতে দিতে চাই। আপনাদের সহযোগিতা খুবই দরকার। সব রকম সহযোগিতাই পাবেন, কারণ ছেলেটার জীবন বাঁচানোর চেষ্টা আমরা মোটামুটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। এটুকু জানাবার ছিল। অনেক ধন্যবাদ। ডক্টর, মাহবুব ভাই কেমন আছেন? অপারেশন সাকসেসফুলি হয়েছে, জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলা যাবে না। ডাক দেওয়া হচ্ছে, চেষ্টার কোনো ত্রুটি রাখা হচ্ছে না। তারপরও জীবন মৃত্যু সম্পর্কে একমাত্র তিনি ছাড়া কোনো ডাক্তারের পক্ষে কোনো নিশ্চয়তা দেওয়া তো সম্ভব নয়। আমি কি ভেতরে যেতে পারবো? না, আজকেও আমরা কাউকে ভেতরে যেতে দেব না। অবস্থা বুঝে কাল হয়তো পারমিশন দেওয়া যেতে পারে। তাছাড়া তার অত্যন্ত পরিচিত জন ছাড়া পুলিশ কাউকে ভেতরে যেতে পারমিশন দেবে না। আজকে তার মাও বাইরে অপেক্ষা করছে। যাই হোক, আপনি কে? আমার বড় বোন মাহবুব ভাইয়ের বোনের সঙ্গেই পড়ে। আমাদের বাড়ির সবাই ওদের পরিচিত। ও, আই সি। আমি কি মাহবুব ভাইয়ের মার সঙ্গে কথা বলতে পারবো? পরিচিত হলে আমাদের কারো কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। মা, আমি ইরা, ও আমার ছোট ভাই। জানি মা, মালার কাছে তোমাদের কথা আমি অনেক শুনেছি। ভালো আছো বাবা? তোমাদের বাবা আমাদের যে উপকার করেছে মা। মা, আপনি দাঁড়ালেন কেন? আপনি বসে কথা বলুন। ঠিক আছে বাবা, আমি সুস্থ আছি। মা, আমরা দুজন আপনাকে মা ডেকেছি। নিশ্চয়ই মা। কারণ আমাদের মা, আমরা দুজন যখন ছোট, আমার চোখের সামনে এমনি এক ঘটনায় মারা যান। এসব কি বলছো মা? তখন যদি মাহবুব ভাইয়ের মতো কেউ থাকতো
আমার মা হয়তো বেঁচে যেতেন। মা, আমরা তো বেশি দিন আপনাদের পাড়ায় আসিনি, মালা এসব জানে না। মা, আপনি যদি অনুমতি করেন আমি এখানে থাকতে চাই। মা, আপনি বরং ততক্ষণ আমাদের গাড়িতে করে বাসায় চলুন, একটু বিশ্রাম নিয়ে না হয় আসবেন। মা, আপনি যদি চান আমি রাতেও থাকতে পারি। আপনি চলুন মা। মা, বলো বাবা। আপনি আপিকে থাকতে দিয়ে ওর একটি বিরাট উপকার করলেন। ছেলেবেলায় আমার মার ঘটনাটা আপিকে অসুস্থ করে দেয়। চিকিৎসার পর অবশ্য সুস্থ হয় ঠিকই, কিন্তু এখনো পুরোপুরি সুস্থ নয়। মাহবুব ভাই যদি আল্লাহর রহমতে ভালো হয়ে যান, তাহলে আমার আপিও সুস্থ হয়ে যাবে। মা, হ্যাঁ বাবা, চলো আমরা সবাই মিলে আল্লাহর কাছে সেই দোয়াই করি, মাহবুব যেন ভালো হয়ে ওঠে। এছাড়া তো আমাদের আর কিছুই করার নেই বাবা। চলুন মা। চলো বাবা। চাচা, স্যার, দেখে এলাম। আমার মনে হয় আগামীকাল জ্ঞান ফিরতে পারে। টাইম টু টাইম আমাকে রিপোর্ট করো। জি স্যার। ডক্টর, ডক্টর, আমি দুঃখিত, আমরা সবাই দুঃখিত। মাহবুবকে বাঁচিয়ে রাখা গেল না। না, হয় না ডক্টর, হয় না, হয় না ডক্টর, হতে পারে না, কিছুতেই হতে পারে না ডক্টর, সম্ভব। আপি, আপু, শিগগিরই চলো, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফেরার সম্ভাবনা।